খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিয়েল। আসছে চীনা চিকিৎসকদের আরেকটি দল, আরোগ্য কামনায় দোয়া মোনাজাত। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে বড় ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী। ন্যাশনাল ডিফেন্স ও আর্ম ফোর্সের সমাপনীতে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট দিতে গড়ে লাগবে 1.5 মিনিট। একজন ভোটার কেন্দ্রে থাকবেন সর্বোচ্চ 7, সর্বনিম্ন 3 মিনিট, বলছে ইসি। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। জেডাই খান পান্না আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোয় ট্রাইব্যুনালের ক্ষোভ, ক্ষমা প্রার্থনা। এবং প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ পরীক্ষা। নাটোরে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ। এখনো প্রস্তুত হয়নি বেশিরভাগ বিনামূল্যের পাঠ্য বই। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে, সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিয়েল। চীন থেকে আরেকটি চিকিৎসক দল হাসপাতালে আসার কথা রয়েছে। এদিকে বেগম জিয়ার আরোগ্য কামনায় আজও দোয়া মোনাজাত হয়েছে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির 4 দিন পর 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর্থাইটিস, কিডনি জটিলতার সাথে নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ দেখা দেয় বেগম জিয়ার। গত কয়েকদিন থেকেই এই অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। শুরু থেকেই দেশি বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সাথে। এরই ধারাবাহিকতায় বুধবার এভারকেয়ারে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিয়েল। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি সব ধরনের উন্নত চিকিৎসা পাচ্ছেন বেগম জিয়া। দেশের চিকিৎসক দলের সাথে চীনের একটি বিশেষজ্ঞ দলও সহায়তা করে যাচ্ছে। পাশাপাশি আমেরিকা, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়া সহ খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে বলেও জানানো হয় দলের পক্ষ থেকে। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রেখেছে বিএনপি। নয়াপল্টনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণ যখনই বিপদে পড়েছে তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন বেগম জিয়া। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন। যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের। আমিন। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ জানান, সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আবারও দলের নেতৃত্ব দিবেন। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন। এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন। আওয়ামী সরকারের প্রতিহিংসা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার পেছনে দায়ী বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
আগামীকাল এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হবে, আর এই বিষয়ে কোনো অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাওয়াদ, শুরুতেই জানতে চাই খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে কখন ব্রিফিং হতে পারে, আর যেটি বলছিলাম যে আগামীকাল সেনা ও বিমান বাহিনীর মহড়ার কথা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত আর কিছু আছে আপনার কাছে? আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়েই শুরু করতে চাচ্ছি, যেটি বলছিলেন যে সেনা ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মহড়ার কথা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এবং সেটি যে এভারকেয়ার সংলগ্ন যে মাঠ রয়েছে, খোলা মাঠ, সেখানে এটি হবে 12টা থেকে 4টার মধ্যে সেটি বলা হয়েছে, এবং সেটি নিয়ে কোনো ধরনের যেন গুজব বা বিভ্রান্তি না ছড়ায় সেটি নিয়ে আসলে সতর্ক করা হয়েছে। সেটি মূলত ঘটেছে যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার চিহ্নিত করেছে, এবং তাকে এসএসএফের তার যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তার প্রোটোকলের অংশ হিসেবেই মূলত এটি করা হবে। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো ব্রিফ হবে কিনা, এখন পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য ব্যক্তিগত চিকিৎসক দল কিংবা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। সেটি জানানো মাত্রই আসলে জানিয়ে দিতে পারবো। যদিও গতকাল বেলা 12টা নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছিলেন। আজকে এখন পর্যন্ত আমরা বিএনপির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি এরকম কোনো ব্রিফ করা হয় সেটি আসলে গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেওয়া হবে। এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য আপনি ইতিমধ্যে জানেন যে যুক্তরাজ্য থেকে কিন্তু ইন্টেনসিভ কেয়ার চিকিৎসক বিশেষজ্ঞ একজন এসেছেন রিচার্ড বেয়ার নামে, এবং তিনি এখানে চিকিৎসা দিচ্ছেন। ইতিমধ্যেই তিনি এখানে এসেছেন, এবং একই সাথে চীনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা বাংলাদেশের চিকিৎসক দল রয়েছে, তাদের চিকিৎসা সহায়তা করছেন। বেগম খালেদা জিয়া নানান ধরনের জটিলতায় ভুগছিলেন, কিন্তু সবশেষ যেটি ফুসফুস এবং হৃদযন্ত্রের যে সংক্রমণের খবরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং তিনি নিবিড় পরিচর্যায় আছেন ডাক্তারদের, সেটি যেমন আছেন, এবং ডাক্তার চেষ্টা করছেন যে তাকে সারিয়ে তোলার জন্য। এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের আগে জানিয়েছেন যে যে ধরনের চিকিৎসা ডক্টর তাকে দিচ্ছেন সেটিতে তিনি সাড়া দিচ্ছেন এবং সেটি গ্রহণ করতে পারছেন। সামগ্রিকভাবে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার অবস্থা, এবং সেটি বলছেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনটি তার চিকিৎসকরা মনে করছেন, এবং তিনি যদি সুস্থ হয়ে ওঠেন বা এর চেয়ে একটু ভালো অবস্থায় পৌঁছায় তাহলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে দল এবং চিকিৎসকদের পক্ষ থেকে। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সব শেষ লাইভা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। ফেব্রুয়ারির নির্বাচনকে উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। এদিকে জাতীয় স্বার্থ রক্ষায় জ্ঞান ও প্রজ্ঞার সর্বোত্তম প্রয়োগে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অফরো। রাজধানীর মিরপুর সেনানিবাস ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোর্সে অংশ নেওয়া 96 কোর্স সদস্যদের হাতে সনদ তুলে দেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলেও জানান। বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum in February. Not only a historical landmark, also a peaceful and festive. তিনি দেশের যুগ উপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। Dear graduating course members, today the graduation day makes a remarkable milestone in your lives. Successful completion of the National Defense Course and the Armed Forces War Course is a great achievement. I would like to congratulate all of you for the successful completion of the courses. Your achievement represents year-long hard work, dedication, and perseverance.
You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation, and the intricacies of national development. প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। শাহাদাত অভ্র, এখন ঢাকা। টিএফআই সেলে গুমের এক মামলায় সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে সাবেক ও বর্তমান সেরা কর্মকর্তাদের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে বলা হয় তাদের সশরীরে হাজিরা দিতে হবে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন। এ মামলার প্রধান আসামি শেখ হাসিনা সহ পলাতক 7 জনকে ধরেই মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েও না আসায় ক্ষোভ প্রকাশ করে তাকে তলব করে ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল 1-এ হাজির হয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন জেডাই খান পান্না। এই মুহূর্তে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে, পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে, এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো। বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে। সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন, চাবুক, ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র, প্রহার করার যন্ত্র। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি। এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময়ে এখানে আটক রেখেছিলেন, যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে, যারা কখনো ফিরে আসেনি, যাদের লাশ পাওয়া যায়নি, কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে। এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এই 10 জন যারা আসছেন, মানে 11 জন সেনা কর্মকর্তা, তাদের সম্পৃক্ততার ব্যাপারে আপনি বলছিলেন যে কিভাবে ওইটাকে জাস্টিফাই করবেন। আরেকটা হচ্ছে আপনি 4টি যে চার্জের কথা বলেছেন, সেখানে 4টা চার্জই দেখছি যে শেখ আরমান, ব্যারিস্টার আরমান, ওনার নামটা আছে আর কি। তো আচ্ছা, এটা আমরা বলেছি, দেখেন একটা টাইম ফ্রেমে ব্যারিস্টার আরমান 8 বছর সময় ধরে ছিলেন, সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন। সে কারণে সব আসামির অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসছে। বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 3 বছর। এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা, বিশেষ করে র্যাবের ডিজি, এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই 3 শ্রেণীর কর্মকর্তা যারা এই টিএফআই সেলটা মেনটেন করতেন, তাদেরকে শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। ওনাদের ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংসদ নির্বাচন ও গণভোট দিতে একজন ভোটারের গড়ে 1.5 মিনিট সময় লাগছে। এছাড়া কেন্দ্রে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ 7 মিনিট ও সর্বনিম্ন 3.5 মিনিট সময় লাগবে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলাফল থেকে এমন তথ্য পাওয়ার কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইটিআই ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসি। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। প্রথমবারের মতো নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। কর্মশালা শুরুতেই প্রসঙ্গ আসে গণভোট ইস্যু। নির্বাচনে গণভোটে 4 প্রশ্নের এক উত্তর নিয়ে ব্যাখ্যা তুলে ধরেন ইসি সচিব। বলেন, গণভোট এবং সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক। আমি খুবই আশাবাদী এবং যে এই প্রশিক্ষণ থেকে আমরা যে জিনিসগুলো জানবো, শিখবো এবং প্রয়োগ করব, সেটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে আসবে। কারণ আমাদের সামনে যে নির্বাচন, গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত মক ভোটিং এর ফলাফলের তথ্য দেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচন ও গণভোট এই দুটির জন্য গড়ে 1.5 মিনিটের মতো সময় ব্যয় হবে। এছাড়া একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ 7 এবং সর্বনিম্ন 3.5 মিনিট। একটা ভোটার অন অ্যান এভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান এভারেজ।
যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। 4 দিনের এই ধারাবাহিক প্রশিক্ষণের প্রথম দিন অংশ নেয় মাঠ পর্যায়ের 50-এর অধিক প্রতিবেদক। জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরপিও, নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালা, গণতন্ত্র ও সাংবাদিকতার নীতি নৈতিকতা সহ বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 11তম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং অভিভাবকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, একটু জানাবেন যে সহকারী শিক্ষকরা শাটডাউন কর্মসূচি পালন করছেন, কিন্তু এদিকে আবার প্রধান শিক্ষক এবং অফিস সহকারীরা পরীক্ষা নিচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত কি জানাবেন আমাদের? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছি হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক তারা কিন্তু সেটি পালন করছেন। তবে তার ব্যতিক্রম চিত্র আমরা বিদ্যালয়গুলোতে গিয়ে দেখছি, সেটি হচ্ছে যে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং অভিভাবকরা মিলে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা যেটি, সেই পরীক্ষা কিন্তু তারা নিচ্ছেন। আমরা আজকে যে কয়টি স্কুল ঘুরেছি সেখানে যেটি দেখেছি যে প্রথম শিফটে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হয়েছে, এবং এখন যেটি হচ্ছে দ্বিতীয় শিফটে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কিন্তু শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই পরীক্ষাগুলো নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অফিস সহকারী এবং যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু। আমি এই মুহূর্তে যেই বিদ্যালয়টিতে রয়েছে এটি বাংলাহিলি 1 মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই প্রাথমিক বিদ্যালয়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু অভিভাবকদেরকে আমি দেখেছি খাতা বিতরণ করা, প্রশ্নপত্র বিতরণ করা এবং পরীক্ষা নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা করছেন, আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে যেটি বলছেন অভিভাবকরা, আসলে এভাবে পরীক্ষা নিলে যে বার্ষিক পরীক্ষা এটি, সেখানে একটা শিক্ষার যে মান, সেই মান নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যৌক্তিক দাবি রয়েছে শিক্ষকদের, ঠিক আছে, ঠিক এই সময়ে যখন এই ধরনের আন্দোলনগুলো আসে তখন শিক্ষা ক্ষেত্রে প্রভাব প্লাস শিক্ষার্থীদের যারা রয়েছেন তাদের কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ে বলে তারা কিন্তু বারবার কিন্তু অভিযোগ করে আসছেন। এবং আমরা যেটি দেখছি যে শিক্ষক যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা কিন্তু কমপ্লিট শাটডাউনের কর্মসূচির কারণে তারা বিভিন্ন স্কুল থেকে উপজেলা পর্যায়ের যে শহীদ মিনার রয়েছেন সেখানে জড়ো হয়েছেন, এবং সেখানে জড়ো হয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। তারা বলছেন তাদের যে 3 দফা দাবি আছে সেটি যদি বাস্তবায়ন না হয় আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি দেবার মতন তারা কিন্তু হাতে নেবেন বলে তারা বলছেন। এবং আমরা প্রধান শিক্ষকের সাথে এই স্কুলের কথা বলে যেটি জেনেছি যে আগামীকাল বিজ্ঞান এবং পরের দিন গণিত এবং ইসলাম শিক্ষা পরীক্ষা, 3টি পরীক্ষা এখনো রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। লাইবা হিলি থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্থগিত হয়েছে নাটোরের 2টি স্কুলের নির্ধারিত পরীক্ষা। কর্মবিরতি প্রত্যাহারের নোটিশ মধ্যরাতে দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নাটোর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান। এদিকে নিয়োগের শুরুতে নবম গ্রেড প্রদান ও পদোন্নতি সহ 4 দফা দাবিতে গত 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করেছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 2 দিন কর্মবিরতির পর গতকাল মঙ্গলবার কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল মোটামুটি গতকাল রাত 10টায়, যেটা আমাদের জন্য খুবই অসুবিধাজনক এবং অসামঞ্জস্যপূর্ণ। হঠাৎ করে আমাদের এভাবে এতদিন বন্ধ থাকার ফলে আমাদের ওই মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তারপরে হঠাৎ করে এই রাত 10টা দিয়ে পরীক্ষার কথা বলে, তো আমরা তো রাত 10টা থেকে এইটুকুনের ভিতরে সারা রাতে তো আমরা একটা বই বা আমাদের সিলেবাস কোনোভাবেই কভার করা সম্ভব নয়। যে কোনো কারণে আজকে টাইম অনেক দেরি হয়ে গেছে, যে কারণে আজকের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আজকের পরীক্ষার 2026 সালের বিনামূল্যের পাঠ্য বই প্রস্তুত হচ্ছে। প্রাথমিকের 90% বই ইতোমধ্যে মাঠ পর্যায়ে গেলেও মাধ্যমিকের বই রয়ে গেছে প্রেসেই।
70%-এরও বেশি বই এখনও প্রস্তুত হয়নি। জানুয়ারির মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের। অনেকে আবার অভিযোগ করছেন কোনো প্রেস মালিক শেষ সময় নিম্নমানের বই দিতে খুঁজছেন নানান ফাঁকফোকর, কিন্তু এনসিটিবি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন আদ্যপান্ত। বিশাল বিশাল সাদা কাগজের রিম পূর্ণতা পাচ্ছে বর্ণে বর্ণে, এক একটি ফর্মা হয়ে বের হচ্ছে মেশিন থেকেই, তারপর বাধাই। নানান প্রক্রিয়ার পর অবশেষে এভাবেই রূপ নিচ্ছে পাঠ্য বইয়ে। এ বিশাল কর্মযজ্ঞেই প্রস্তুত হচ্ছে 2026 সালের পাঠ্য বই। যে বই পড়ে শিক্ষিত জাতি তৈরি হবে, সে বই প্রস্তুত করতে এভাবেই প্রেসে প্রেসে নিরলস পরিশ্রম করছেন শ্রমিকরা। তবু বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই পাওয়া নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। কিন্তু কেন? এবছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের 4,36,75,000 শিক্ষার্থীর মাঝে 30,02,55,154টি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে বাজেট ধরা হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। এনসিটিবি বলছে প্রাথমিকের প্রায় সব বই ছাপানো হয়েছে। নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে গেছে 90%, কিন্তু মাধ্যমিকের 70% বই এখনও ছাপানোই হয়নি। রিটেন্ডারের কারণে মাধ্যমিকের কাজ শুরু করতে যেমন একদিকে দেরি হয়েছে, অন্যদিকে অনেক প্রেস মালিক অসৎ উপায়ের ফাঁকফোকর খুঁজছে বলেও অভিযোগ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতির। জানুয়ারিতে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কা তার। কিছু লোক আছে আমাদের বসে আছে শেষ সময় খারাপ কাগজে বই দেওয়ার জন্য, কিছু লোক আছে ইন্সপেকশন টিমকে প্রভাবিত করতে পারতেছে বলে আমাদের কাছে শোনা যাচ্ছে। ইন্সপেকশন টিম বা যারা মাঠ পর্যায়ে তদারকি করেন, এনসিডিবি বলেন, মন্ত্রণালয় লোক, ওদের অভিজ্ঞতা এবং স্বচ্ছতা না থাকলে কিছু খারাপ হওয়া সম্ভব। আমাদের এই লোকগুলো সুযোগ পাবে। আমরা সমষ্টিগতভাবে সংগঠিতভাবে এদের প্রশ্রয় দিতে চাই না, কিন্তু এরা নিজেরা নিজেদের সামর্থ্য দিয়ে তাদের প্রশ্রয়টা খুঁজে নেয়। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তারা অপারগতা প্রকাশ করে। শিক্ষাবিদরা বলছেন, বছরের শুরুতে শিক্ষার্থীরা বই না পেলে তৈরি হবে শিক্ষণ ঘাটতি। এ পরিস্থিতির জন্য পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এই শিক্ষাবিদ। টোটাল সিস্টেমটাকে চেক করা দরকার, কারণ শুধু মন্ত্রণালয়ের ওই টেন্ডারিং প্রক্রিয়া না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডিসিশন মেকিং ক্ষেত্রে যে মিটিংগুলো হওয়া দরকার বা ফাইলগুলো পড়ে থাকার, সেই ধরনের কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায়, সেখানে লম্বা প্রক্রিয়া পড়ে থাকে। গত বছরের চেয়ে এবার কাগজের উজ্জ্বলতা এবং জিএসএম দুটোই বাড়ানো হয়েছে। এবার কাগজের জিএসএম প্রাথমিকে 80 এবং মাধ্যমিকে 70, আর উজ্জ্বলতা উভয় ক্ষেত্রেই 75%। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এবার মেট্রো রেলের তারে কাপড় আটকে যাওয়ায় প্রায় 20 মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। ডিএমটিসিএল-এর বার্তায় জানানো হয়, উত্তরা উত্তর এবং উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী অংশে কেবলের ওপর একটি কাপড় পড়ে। নিরাপত্তার কারণে বেলা 12:22 ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। দ্রুত অপসারণ কাজ শেষ হওয়ায় 20 মিনিট পর 12:42 পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনা এড়াতে ট্রেন পরিচালনায় নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। এর আগে গত রোববার রাত 8টার দিকে এক কিশোর মেট্রো রেলের ছাদে উঠে পড়ায় চলাচল বন্ধ হয়ে যায়। বিরতির পর ফিরলাম আবারও। দেখছেন এখন দুপুর। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত সমমনা 8 ইসলামী দলের রংপুর বিভাগীয় সমাবেশ চলছে। যোগ দিয়েছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের শীর্ষ নেতারা। আরও খবর জানবো রংপুর কালেক্টরেল ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, সমাবেশ শুরু হয়ে গেছে, সমাবেশে নেতারা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন? আজকের যে ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি সমাবেশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যে মাঠ ভরে গেছে কানায় কানায় এবং সমমনা আন্দোলনরত 8 দলের কেন্দ্রীয় নেতারা
মঞ্চে হাজির হয়েছেন এবং তাদের বক্তব্য চলছে এবং প্রত্যেকের বক্তব্যের সারমর্ম একটাই যে তারা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেই জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন, একই সঙ্গে সেই আইনি ভিত্তির উপরেই গণভোট দেবার কথা বলছেন এবং সেই গণভোটটি অবশ্যই তাদের দাবি মতো তারা বলছেন যে এটি অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের আজকের এই সমাবেশে যেই বক্তব্য সেই বক্তব্যে দেখা যাচ্ছে যে 8 দলের যে জোট সেই জোটের যে আন্দোলন সেই আন্দোলনের সারমর্ম করতে গেলে বলা যায় যেটি মূলত নির্বাচনী যে কৌশল সেই কৌশলের বার্তাই আসলে তাদের সভামঞ্চ থেকে আমরা বক্তব্যের মঞ্চ থেকে জানতে পারছি। একই সঙ্গে আজকের এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখবার কথা রয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বক্তব্য রাখবার কথা রয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং জাগবার কেন্দ্রীয় নেতাও একটু পরেই বক্তব্য রাখবেন। তবে সবশেষ জোট সঙ্গী বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামীর নেতারা বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যে আমরা দেখছি মাঠের মধ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দল যারা আন্দোলন করছে তাদের যে নির্বাচনের প্রতীক সেই প্রতীক নিয়ে তারা হাজির হয়েছেন। বিশেষ করে দাড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের যে প্রতীক নির্বাচনী প্রতীক হাত পাখা সেই দুটি প্রতীকের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের 8 জেলার 33টি নির্বাচনী আসন থেকে সেই দলের মনোনীত প্রার্থীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল নিয়ে এখানে হাজির হয়েছেন এবং এটি এক ধরনের নির্বাচনী শোডাউনও বলা যেতে পারে, কারণ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতির যে আমেজ তাদের মিছিলের যে স্লোগান সেটি দেখে মূলত আগামী নির্বাচনের জন্য একটি বড় বার্তাই বলা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে রাজনৈতিক বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা দেখছি। সেই বক্তব্যের ভিতরে তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করেছেন। একই সঙ্গে নির্বাচনের আগে তফসিলের আগে গণভোটের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা চেয়েছেন এবং তারা অবশ্যই বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আইনি ভিত্তির উপরে গণভোট এবং গণভোটটি জাতীয় নির্বাচনের আগে হতে হবে এই দাবিতেই তারা আজকে সরব হয়ে বক্তব্য দিচ্ছেন। এই ছিল এই মুহূর্তে রংপুরের 8 দলের সমাবেশ থেকে সবশেষ খবর। রংপুর কালেক্টরেট ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপ থেকে বাড়তি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করার কার্যক্রম চলছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে উদ্বোধন করবেন পেট্রোবাংলার চেয়ারম্যান। এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। উদ্বোধনের পর দৈনিক অতিরিক্ত কত ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, কি বলছেন কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। সাহাব, হবিগঞ্জের 5 নম্বর কূপটি থেকে 1992 সালে গ্যাস উৎপাদন শুরু হয়। যেহেতু আসলে দীর্ঘ সময় পেরিয়ে গেছে এটি উৎপাদন সচল রয়েছে, মূলত এখানে কোনো ধরনের সমস্যা বা ত্রুটি আছে কিনা সেটি আসলে নিশ্চিত করার জন্যই কিন্তু এই কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়েছিল। গেল 24 অক্টোবর এটি উদ্বোধন ওয়ার্কওভার কাজটি শুরু হয়ে গিয়েছিল এবং সেটি কিন্তু এটি আসলে তিতাস, হবিগঞ্জ, মেঘনা, বাগবাত এই বেশ কয়েকটি ফিল্ডের 7টি কূপ কিন্তু ওয়ার্কওভার প্রকল্পের আওতায় এই কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়েছিল এবং সেটি গেল এক সপ্তাহ আগে সেটি ওয়ার্কওভার শেষ হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু আজকে থেকে এই কূপটি অতিরিক্ত আরো প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এই প্রকল্পের অর্থাৎ ওয়ার্কওভার প্রকল্পের যিনি পরিচালক আছেন ইসমাইল মোল্লার সঙ্গে। তিনি যেটি বলছেন যে বর্তমানে এই কূপটি থেকে প্রতিদিন প্রায় 14 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এটির আসলে কূপটির নিরাপত্তা নিশ্চিতের জন্য ছাড়া যেহেতু আসলে দীর্ঘদিন ধরে এটি চালু রয়েছে, কোনো ধরনের ত্রুটি আছে সেটি আসলে সেটি নির্ণয় করার জন্য কিন্তু এখানে ওয়ার্কওভার কাজটি করা হয়েছিল এবং সেটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর কিন্তু আজকে থেকে এখানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমটি শুরু করবেন। একটু জানিয়ে রাখি সাহাব, বিকাল 4টা থেকে 4:30 নাগাদ কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান রাজানুর রহমান এটি কূপটির থেকে আসলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এরপরে কিন্তু বলা যেতে পারে এই হবিগঞ্জ গ্যাস ফিল্ডের যে সার্বিকভাবে যে গ্যাস উৎপাদনের যে সক্ষমতা সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। সাহাব, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 11টি কূপের মধ্যে বর্তমানে 7টি কূপ উৎপাদন রয়েছে। এই 7টি কূপ থেকে প্রতিদিন প্রায় 105 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। যেহেতু আরো প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে আজকে অতিরিক্ত যুক্ত হবে, সেক্ষেত্রে বলা যেতে পারে সব মিল হবিগঞ্জের 7টি কূপ থেকে 120 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি আসলে নিঃসন্দেহে কিন্তু এখন যেহেতু এটি গ্যাসের একটি সংকট চলছে এই মুহূর্তে কিন্তু এটিকে স্বস্তিদায়ক খবর। তো সাহাব, আমার কাছে এই ছিল হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে এই যে 5 নম্বর কূপ থেকে আজকে যে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হবে সেই সংক্রান্ত সবশেষ খবর। হবিগঞ্জ গ্যাস ফিল্ডে চলছে বাড়তি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করার কার্যক্রম। আমাদের সঙ্গে সে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। বিরতির পর ফিরলাম আরো একবার। স্বাগত এখন দুপুরে।
বিপিএলে পাওয়া যাচ্ছে না পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের। জানা গেছে এশিয়া কাপের ব্যর্থতার পর ক্রিকেটারদের উপর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার নিষেধাজ্ঞা বহাল থাকছে আসন্ন বিপিএলেও। এমন পরিস্থিতিতে দল গড়া নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নওয়াজ, পাকিস্তান ক্রিকেটের বড় নামগুলোই এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকর্ষণ। বিপিএলে মানসম্মত বিদেশের আকাল চলছে বেশ কিছু বছর ধরেই। তবু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের নিভু নিভু আলোটা জ্বালিয়ে রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররাই। তবে এবার সেখান থেকেও এসেছে বড় রকমের ধাক্কা। বিপিএলের দ্বাদশ আসরে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র না পাওয়ার আলাপ চলছে জোরে সোরেই। এখন টিভিকে বিপিএল এর এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায় পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে, যে কারণে দল সাজানো নিয়েও বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলোকে। এরপরেই পাকিস্তানের এক বিশ্বস্ত সূত্র জানায় জাতীয় দলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের এনওসি দেওয়া হচ্ছে না পিসিবির পক্ষ থেকে, যার অর্থ বিপিএলে দেখা যাবে না সাইম, উসমান, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নওয়াজদের। মূলত এশিয়া কাপে ব্যর্থতার পরেই বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করে পিসিবি। যদিও বিগ ব্যাশে বিশেষ অনুমতি মিলেছিল বাবর রিজওয়ানদের, তবে বিপিএলও সেই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে পিসিবি। তাছাড়া বিপিএলে মাঝপথে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরেই টি-20 বিশ্বকাপ। জাতীয় দলের ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতে এবং বিশ্বকাপের আগে ইনজুরি ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। তবে পাকিস্তান থেকে এমন গুঞ্জন যখন জোর হাওয়া পাচ্ছে, তখন বিপিএল এর গভর্নিং কাউন্সিল অনেকটাই নীরব। এ নিয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি বিপিএল কর্তাদের কাউকে। জুবাইর আহমেদ, এখন। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিয়েল। আসছে চীনা চিকিৎসকদের আরেকটি দল, আরোগ্য কামনায় দোয়া মোনাজাত। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে বড় ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেসের সমাপনীতে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট দিতে গড়ে লাগবে 1.5 মিনিট। একজন ভোটার কেন্দ্রে থাকবেন সর্বোচ্চ 7, সর্বনিম্ন 3.5 মিনিট, বলছে ইসি। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। জেড খান পান্না আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোয় ট্রাইব্যুনালের ক্ষোভ, ক্ষমা প্রার্থনা। এবং প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ পরীক্ষা। নাটোরে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ। এখনো প্রস্তুত হয়নি বেশিরভাগ বিনামূল্যের পাঠ্য বই। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়াও অবশ্যই ফেসবুক, ইউটিউবে আমাদেরকে দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।